চারিমা, এটা রাখো। বলতে বলতে আমি পেঁয়াজির প্যাকেটটা চারির দিকে এগিয়ে দিলাম। এবার চৈত্রের শুরুতেই প্রচণ্ড রকমের বৃষ্টি পড়তে শুরু করেছে। অফিস থেকে ফিরে বিশ্রাম করছিলাম, হঠাৎ কিশোরী গিয়ে মনে করিয়ে দিল কতদিন আমরা ঠাকুরমশাইয়ের ওখানে যাইনি। বাইরে তখনও বৃষ্টি পড়ছে, গলিটার নর্দমা উপচে একাকার কাণ্ড। ঠাকুরমশাই, বলি পাসিং শোটা আপনার। কিশোরী ঠাকুরমশাইয়ের হাতে প্যাকেটটা দিয়ে প্রণাম করল, আমিও তাই করলাম। বাইরে বৃষ্টির তেজ বেড়ে গেল। ঘরের জানলাটা একটু আলগা, সেখান দিয়ে বৃষ্টির ছাঁট আসছিল। আমরা এক মনে তারানাথ তান্ত্রিকের দিকে তাকিয়েছিলাম। অন্ধকার ঘরে কেবল একটা কেরোসিনের ল্যাম্প জ্বলছে। ল্যাম্পের শিখাটা হাওয়ায় কাঁপছে, আর তারানাথের দীর্ঘ ছায়াটা দেওয়ালের গায়ে এক বিশালাকার প্রেতচ্ছায়ার মতো দুলছে। তারানাথ আর চুপচাপ, হাতের আধ পোড়া পাসিং শো থেকে কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া উঠছে। তার কোটরাগত চোখের মণি দুটো যেন জ্বলছে। পালকির সেই ঘটনার পর তারানাথ বেশ কিছুদিন মৌনব্রত নিয়েছিলেন। আজ হঠাৎ আমায় বললেন, বুঝলে হে, মানুষ ভাবে মৃত্যুই সব শেষ, কিন্তু প্রকৃতির এমন কিছু কানাগুলি আছে যেখানে মৃত্যু কেবল একটা শুরু মাত্র। বাবা, চা। চারি এসে দাঁড়ালো। আমরা চার মুড়ি মাখানো খেতে শুরু করলাম। আমি কিছু বলতে যাব, ঠিক তখনই সদর দরজায় সজোরে কড়াঘাত হলো। কিশোরী অবাক হয়ে বলল, এই দুর্যোগে আবার কে আসবে? তারানাথ একটু হাসলেন। সে হাসি বড়ই রহস্যময়। এসো হে আগন্তুক, তোমার প্রতীক্ষাতেই তো এই প্রদীপ জ্বালিয়ে রাখা হে। ওই তো বাবার ঘর ওই দিকে, যান, বৈঠকখানায় আছেন বাবা। চারি বেশ শান্ত গলায় বলল কাউকে কথাটা। ঘরে ঢুকলেন এক প্রৌঢ় ভদ্রলোক। পরনে ভিজে সপসপে ধুতি আর পাঞ্জাবি, কাঁধে একটা পুরনো আমলের চামড়ার ব্যাগ। ভদ্রলোকের চেহারায় এক চরম আতঙ্কের ছাপ, চোখের নিচে কালশিটে পড়ে গেছে। তিনি ঘরে ঢুকেই মেঝেতে বসে পড়লেন, যেন তার শরীরে আর বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট নেই। বাঁচান ঠাকুরমশাই, আমাদের গ্রামটা শেষ হয়ে গেল। তারানাথ শান্ত গলায় বললেন, বসুন বিমল বাবু, আগে একটু জল খান। বীরভূমের রুক্ষ মাটি ছেড়ে এই বর্ষায় কলকাতায় আসা সহজ কথা নয়। জমিদার বাড়ির নায়েব মশাই হঠাৎ আমায় খুঁজছেন কেন? শ্মশানের চিতা কি তবে অসময়ে নিভে যাচ্ছে? বিমলবাবু চমকে উঠলেন। আপনি জানলেন কি করে? আমি তো আপনাকে কিছুই বলিনি। তারানাথ কথা বাড়ালেন না, কেবল ইশারায় বিমলবাবুকে বলতে বললেন। বিমলবাবু বলতে শুরু করলেন সেই হাড় হিম করা কাহিনী। বীরভূমের প্রান্তসীমায় ছোট এক গ্রাম নিশিন্দিপুর। লোকগাথা আছে এই গ্রামটি একসময় সিদ্ধপীঠ ছিল, কিন্তু বিমলবাবুর কথায় গত 1 মাস ধরে সেই গ্রাম অভিশপ্ত হয়ে উঠেছে। শুরু হলো তো অমাবস্যার পর থেকে। বিমলবাবু থরথর করে কাঁপছেন। গ্রামের প্রাচীন শ্মশানটা গ্রামের এক কোণে, সেখানে রোজ রাতে কেউ বা কারা চিতা খুঁড়ে পোড়া হাড় ছাই চুরি করে নিয়ে যাচ্ছে। প্রথমে আমরা ভেবেছিলাম কোনো জঙ্গলি জানোয়ারের কাজ, কিন্তু পরদিন সকালে দেখা গেল গ্রামের অন্তত 10টি বাড়ির দরজায় রক্ত আর ছাই মেশানো এক অদ্ভুত চিহ্ন আঁকা হয়েছে। দেখতে অনেকটা 3টে উল্টো তলোয়ারের মতো। কিশোরী জিজ্ঞেস করল,
বলি চিহ্ন আঁকলে আবার কি হয়? ভয় দেখানোর জন্যই হতে পারে, এর থেকে বেশি আর কি? বিমলবাবু কিশোরীর দিকে তাকালেন, তার চোখে জল। না মশাই, কেবল ভয় নয়, যে বাড়িতে ওই চিহ্ন আঁকা হচ্ছে সেই বাড়ির মানুষগুলো এক অদ্ভুত রোগে আক্রান্ত হচ্ছে। ডাক্তার আসছে, কবিরাজ আসছে, কেউ ধরতে পারছে না। তারা ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, শরীর শুকিয়ে হাড় জিরজিরে হয়ে যাচ্ছে, যেন কেউ ভেতর থেকে তাদের জীবনী শক্তি শুষে নিচ্ছে। 7 দিনের মাথায় তারা মারা যাচ্ছে। আর আশ্চর্যের বিষয় কি জানেন, মারা যাওয়ার পর তাদের শরীরটা কুঁচকে একদম ছোট হয়ে যাচ্ছে, যেন শরীরের ভেতরে কোনো রক্ত মাংসই নেই। তারানাথ পাসিং শো ফেলে দিয়ে একটা হুকোতে টান দিলেন। ভস্য তিলক, অনেক কাল আগে এক কাপালিকের কথা শুনেছিলাম, যে মানুষের প্রাণবায়ু দিয়ে নিজের আয়ু বাড়াতো। বিমলবাবু মাথা নাড়লেন। হ্যাঁ, আমার ঠাকুরদার মুখে শুনেছি, প্রায় 80 বছর আগে কোনো এক কাপালিককে গ্রামের লোক পিটিয়ে কুপিয়ে মেরেছিল। তারানাথ উঠে দাঁড়ালেন। জানালার বাইরে তখন বিদ্যুতের চমক। সেই আলোয় দেখলাম তারানাথের মুখটা পাথরের মতো কঠিন হয়ে গেছে। বুঝলাম, গ্রামে তাহলে কেউ একজন বিষাক্ত খেলা খেলছে। বিমলবাবু আকুল হয়ে বললেন, আপনি কি আমাদের গ্রামে যাবেন? জমিদার বাড়ির বাবুরা অনেক টাকা দেবেন বলেছেন। তারানাথ হো হো করে হেসে উঠলেন। টাকা? তারানাথ কি টাকার জন্য এই সব করে? তবে নিশ্চিন্দিপুরের শ্মশানের ওই ছাইয়ের গন্ধে অনেকদিন পর আমার রক্তে নাচন ধরেছে। চলো হে, অনেকদিন পর একটা জ্যান্ত শয়তানের মোকাবিলা হবে। বিভূতি, কিশোরী, অফিস ছুটি করেই ভালো। এবার তাহলে 3 জনে মিলে যাওয়া যাক। ঠিক হলো, অফিসে ছুটি নিয়ে পরশু সকালেই আমরা রওনা দেব। রাতটা কাটলো একটু অদ্ভুত উত্তেজনায়। বৃষ্টির শব্দের মাঝে বারবার মনে হচ্ছিল শ্মশানের সেই ছাই যেন আমার ঘরেও এসে পড়ছে। পরদিন অফিস ছুটি করে আমরা ট্রেনে চাপলাম। কিশোরী আসতে পারেনি, কিছুতেই সে ছুটি নিতে পারেনি। কদিন আগেই মাস্তুতো ভাইয়ের বিয়ে খেতে কিছুটা ছুটি ওকে নিতেই হয়েছিল। তার 7 দিন পর আর ছুটি মিলল না। ট্রেনে চেপে আমরা যখন বীরভূমে পৌঁছালাম তখন দুপুর গড়িয়ে বিকেল। চারপাশটা কেমন নির্জন। স্টেশনে কোনো লোকজন নেই। স্টেশন মাস্টার আমাদের দেখে কেমন অদ্ভুতভাবে তাকালেন। গ্রামটা স্টেশন থেকে মাইল 3 দূরে। গরুর গাড়িতে করে আমরা যখন নিশিন্দিপুরের সীমানায় পৌঁছালাম সূর্য তখন পাটে বসেছে। গ্রামের প্রবেশপথেই একটা বিশাল বট গাছ। সেই গাছের ডালে ডালে অসংখ্য সাদা কাপড়ের টুকরো ঝুলছে। বিমলবাবু বললেন, ওগুলো মানতের কাপড় নয়, ওগুলো অশুভ আত্মাকে ঠেকানোর জন্য ওঝারা বেঁধে দিয়েছে, কিন্তু কিছু লাভ হয়নি। হঠাৎ তারানাথ গাড়ি থামাতে বললেন। তিনি গাড়ি থেকে নেমে রাস্তার ধুলো হাতে নিলেন, ঘ্রাণ নিলেন সেই ধুলোর। তারপর বললেন, বিমলবাবু, আপনারা অনেক দেরি করে ফেলেছেন। গ্রামের বাতাসে কটু গন্ধ পাওয়া যাচ্ছে। এটা অপমৃত্যুর গন্ধ। আমরা যখন জমিদার বাড়ির কাছারিতে পৌঁছালাম তখন অন্ধকার ঘন হয়ে এসেছে। গ্রামে একটাও প্রদীপ জ্বলছে না। মানুষ আতঙ্কে ঘরের দরজা বন্ধ করে বসে আছে। আমাদের যথেষ্ট আপ্যায়ন করা হলো,
কাছারির বারান্দায় বসে আমরা যখন লণ্ঠনের আলোয় চা খাচ্ছি, ঠিক তখনই গ্রাম কাঁপিয়ে একটা বিকট চিৎকার শোনা গেল। চিৎকারটা আসছে গ্রামের দক্ষিণ দিক থেকে, অর্থাৎ শ্মশানের দিক থেকে। বিমলবাবু ভয়ে সিঁটিয়ে গেলেন। তারানাথ চাদরটা গায়ে জড়িয়ে নিলেন, হাতে নিলেন তার সেই পিতলের দণ্ড। তুমি এখানেই থাকো। তারানাথ আমায় বললেন, না আমিও আসব। আমি জেদ ধরলাম। আমরা অন্ধকারে হাঁটতে শুরু করলাম। গ্রামের মেঠো পথ ধরে এগোতেই দেখলাম রাস্তার দুই পাশে সার দিয়ে ছোট ছোট মাটির বাড়ি। প্রতিটি বাড়ির দরজায় সেই ভয়াবহ 3 উল্টো তলোয়ারের চিহ্ন। ছাই আর রক্তের সেই প্রলেপ অন্ধকারেও জ্বলজ্বল করছে। শ্মশানের কাছে পৌঁছাতেই হাড় হিম করা দৃশ্য চোখে পড়ল। বিশাল শ্মশান ভূমি, সেখানে কোনো চিতা জ্বলছে না, কিন্তু চারপাশটা একটা নীলচে আলোয় ভরে আছে। দেখলাম 3-4টি ছায়া মূর্তি। মানুষের মতো দেখতে হলেও হাঁটার ভঙ্গি মানুষের মতো নয়। তারা একটা সদ্য খোঁড়া সমাধি থেকে কিছু একটা বের করছে। তাদের হাতে ধরা হাড়গুলো ঘষছে একে অপরের সাথে, আর সেখান থেকেই সেই কান ফাটানো অদ্ভুত শব্দ বেরোচ্ছে। হঠাৎ তারা থেমে গেল, আমাদের উপস্থিতি টের পেয়েছে। ছায়ামূর্তিগুলো ঘুরে দাঁড়ালো। তাদের চোখে কোনো মনি নেই, কেবল দুটো গর্ত থেকে আগুনের মতো নীল আভা বেরোচ্ছে। তারানাথ তার দণ্ডটা মাটিতে সজোরে ঠুকলেন। দূর হ পিশাচ! কার আজ্ঞায় তোরা অস্থির শান্তি বিঘ্নিত করছিস? সেই মূর্তিগুলোর মাঝখান থেকে এক শীতল কণ্ঠস্বর ভেসে এলো, যা শুনে মনে হলো যেন মাটির তলা থেকে কেউ কথা বলছে। যেই কথাগুলো কিছুই বুঝতে পারছিলাম না। মূর্তিগুলো ধোঁয়ার মতো মিলিয়ে গেল। শ্মশানের নিস্তব্ধতা ফিরে এলো, কিন্তু সেই সাথে শুরু হলো এক অসহ্য পচা গন্ধ। তারানাথ শ্মশানের মাঝখানে গিয়ে এক মুঠো ছাই তুললেন, তারপর আমার দিকে তাকিয়ে বললেন, বিপদ আমাদের ভাবনার চেয়েও বড়। এই ছাই সাধারণ মানুষের চিতার ছাই নয়, এগুলো জ্যান্ত মানুষকে পুড়িয়ে বানানো ছাই। নিশ্চিন্তিপুরে কেউ একজন আছে যে ভেতরে ভেতরে এই সব কাজকে সাহায্য করছে। আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম, এখন এখন কি হবে? তারানাথ আকাশের দিকে তাকালেন। মেঘের আড়ালে এক ফালি চাঁদ দেখা যাচ্ছে। আজকের রাতটা আমাদের সাবধানে থাকতে হবে। আগামীকাল আমরা বেরোবো রহস্যের সন্ধানে। আমরা যখন ফিরে আসছি তখন হঠাৎ খেয়াল করলাম জমিদার বাড়ির কাছারির সদর দরজায় টাটকা ছাই দিয়ে সেই তলোয়ারের চিহ্ন আঁকা হয়েছে। বিমলবাবু ভিতরেই ছিলেন। আমাদের বুকের ভেতরটা ধক করে উঠল। জমিদার বাড়ির কাছারির সেই কাঠের ভারী সদর দরজায় টাটকা ছাই দিয়ে আঁকা 3 উল্টো তলোয়ারের চিহ্নটা দেখে আমাদের মেরুদণ্ড দিয়ে এক হিমশীতল স্রোত বয়ে গেল। লণ্ঠনের ম্লান আলোয় সেই ছাইয়ের প্রলেপ থেকে যেন এক অদ্ভুত ধোঁয়া উঠছে। জমিদার বাড়িটা কেমন শান্ত হয়ে আছে, ঝিঁঝি ডাকছে কতক্ষণ এক নাগাড়ে। ঠাকুরমশাই কোনো কথা বললেন না। তিনি নিচু হয়ে আঙুলে করে কিছুটা ছাই তুলে নিলেন, তারপর সেটা নাকের কাছে নিয়ে শুঁকলেন। তার ভ্রু কুঁচকে গেল। লণ্ঠনের শিখাটা তখন হাওয়ায় কাঁপছে, আর বাইরে থেকে ভেসে আসছে নাম না জানা কোনো নিশাচর পাখির কর্কশ ডাক। দূরে বার কয়েক শেয়াল ডেকে উঠল। বিভূতি! তারানাথ শান্ত স্বরে ডাকলেন। কাছারির ভেতর থেকে 1 ঘটি গঙ্গা জল আর কিছুটা তুলসী পাতা নিয়ে এসো। বিমল বাবুকে ভেতরে নিয়ে যাও। ভেতরে ঢুকেই দেখলাম বিমলবাবু কাঁপছেন। কেউ যেন এসেছিল ঠাকুর মশাই, আমি শব্দ পেয়েছি। আমি কাঁপা হাতে বিমলবাবুকে ধরে ভেতরে নিয়ে গেলাম। কাছারির ভেতরটা গুমোট, যেন দেওয়ালগুলো আমাদের দিকে এগিয়ে আসছে।
বিমলবাবুকে জল খাইয়ে একটু সুস্থ করার পর তিনি যা বললেন তাতে রক্ত হিম হয়ে যাওয়ার জোগাড়। কতগুলো লোকের আওয়াজ পেলাম আমি, কেউ যেন খটখট আওয়াজ তুলে হেঁটে আসছে। কেমন ফিস ফাঁস কথাবার্তা। আমার কিছু কাজ এখনো শেষ হয়নি বলে আমি এই ঘরেই ছিলাম। এমন সময় দরজায় 3 বার ঠক 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 করে শব্দ হলো, ঠিক 3 বার। কে কে বলতে বলতেই আমি দরজার সামনে এসে দাঁড়ালাম। দরজা খুলতেই একটা ঝোড়ো বাতাস ঢুকে গেল ঘরের মধ্যে। কেমন একটা চাপা আর্তনাদ সেই সাথে। লণ্ঠনের আলোয় এই চিহ্ন চোখে পড়ল। জমিদার বাড়ির লোকজন জেগে উঠল। গঙ্গাজল আর তুলসী পাতা নিয়ে আসা হলো। ঠাকুরমশাই কী সব করলেন, সেই সাথে কবচ পুঁতে দিলেন বাড়ির মধ্যে। এবার সবাই ঘুমান, আমি একাই। আমরা অতিথিশালার মধ্যে গেলাম। একটি ঘরে আমি আর বিমলবাবু, অন্য ঘরে ঠাকুরমশাই। রাতে আর কোনো অঘটন ঘটেনি, তবে বারবার বিমলবাবু চমকে উঠেছিলেন অজানা কোনো ভয়। এই কারণে আমারও ঘুমটা ভেঙে গেছিল বারংবার। পরদিন সকালে বীরভূমের আকাশ একদম পরিষ্কার, কিন্তু গ্রামের পরিবেশটা যেন পাথরের মতো ভারী। সকালে চা খেয়েই তারানাথ বললেন, চলো হে বিভূতি, গ্রামের নারীটা একটু টিপে দেখা দরকার। কাল রাতে শ্মশানে যা দেখলাম তা কেবল হিমশৈলের চূড়া মাত্র। আমরা গ্রাম পরিদর্শনে বেরোলাম। গ্রামের মেঠো পথগুলো অদ্ভুতভাবে জনশূন্য। রাস্তার দুধারে মাটির বাড়িগুলোর দরজা জানালা খিল দেওয়া। লোকচক্ষুর অন্তরালে থেকে কেউ যেন আমাদের উপর নজর রাখছে। হাঁটতে হাঁটতে আমরা গ্রামের মাঝখানে এক প্রাচীন শিব মন্দিরের সামনে এসে দাঁড়ালাম। মন্দিরের চাতাল শ্যাওলা ধরা, আর বিগ্রহের গায়ে কোনো অলংকার নেই। সেখানে এক বৃদ্ধ বসেছিলেন, যার সারা শরীর ফ্যাকাশে সাদা। তার দিকে তাকালে মনে হয় ধমনীতে বুঝি রক্ত নেই। তারানাথ তার কাছে গিয়ে বসলেন। কি দেখছেন বাবা? ঠাকুরমশাই জিজ্ঞেস করলেন। বৃদ্ধ অদ্ভুত এক হাসি হাসলেন। দেখছি শ্মশান কিভাবে গ্রামের দিকে এগিয়ে আসছে। আজ সকালে হরিশের ছোট ভাইটা চলে গেল। একই চিহ্ন, একইভাবে শরীরটা শুকিয়ে কাঠ। তারানাথ চমকে উঠলেন। এক রাতেই মৃত্যু? বিমলবাবু তো বলেছিলেন 7 দিন সময় লাগে। বৃদ্ধ শূন্য চোখে আকাশের দিকে তাকালেন। সময় ফুরিয়ে আসছে, যেতে যে হবে। বৃদ্ধের কথা শেষ হতে না হতেই গ্রামের দক্ষিণ দিকে হাহাকার শোনা গেল। আমরা দৌড়ে সেখানে পৌঁছালাম হরিশের বাড়ি। দরজার সামনে এক ভিড় জমেছে, কিন্তু কেউ ভিতরে ঢোকার সাহস পাচ্ছে না। আমরা ভেতরে ঢুকে দেখলাম অন্তত 20 একটা যুবক বিছানায় শুয়ে আছে। তার গায়ের চামড়া কুঁচকে হাড়ের সাথে সেঁটে গেছে। মুখের ভঙ্গি এমন যেন মৃত্যুর ঠিক আগে সে ভয়ঙ্কর কিছু দেখেছে। তার গলার কাছে 3টে তলোয়ারের চিহ্ন স্পষ্ট, রক্ত দিয়ে নয়, যেন পোড়া হাড় দিয়ে খোদাই করা। তারানাথ ছেলের নাড়ি পরীক্ষা করলেন না, কেবল তার চোখের মণি দুটো উল্টে দেখলেন। তারপর তার সেই ছোট পিতলের কৌটো বের করে কিছুটা ভস্ম ছেলের কপালে ছোঁয়ালেন। সাথে সাথে মৃতদেহ থেকে এক হালকা নীল রঙের ধোঁয়া বেরিয়ে শূন্যে মিলিয়ে গেল। এ তো প্রাকৃতিক মৃত্যু নয় বিভূতি। তারানাথ ফিস ফিস করে বললেন। আমার মনে হচ্ছে
এর জীবনী শক্তি কোনোভাবে শুষে নেওয়া হয়েছে। সবাই আমাদের দিকে হাঁ করে তাকিয়ে রইল। হরিশ এগিয়ে এলো। শুনেছি আপনি অনেক কিছু পারেন ঠাকুর মশাই। দেখুন না, যে এমন করেছে তাকে শেষ করে দিন। অপেক্ষা করো, আমি এজন্যই এসেছি। বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নামছে, আমরা হাঁটতে হাঁটতে নিজেদের অজান্তেই গ্রাম থেকে মাইল দুয়েক দূরে এক পরিত্যক্ত কুঠির সামনে পৌঁছালাম। কেমন আগাছায় ঢাকা এক ভুতুড়ে অট্টালিকা। বিভূতি, এটা কার বাড়ি? চলো তো একবার গিয়ে দেখি। দরজা খুলছিল না। আমি ধাক্কা মারলাম। মুহূর্তেই কতগুলো বাদুড় ভেসে গেল বাইরের দিকে। কেমন একটা রিনরিনের শব্দ ভেতরে। সমস্ত নীরবতা যেন এখানে জড়ো হয়েছে। নিকষ অন্ধকারে কেমন পরিবেশ একটা। কুঠির ভেতরে ঢুকতেই একটা ভ্যাপসা পচা গন্ধ নাকে এলো। চারিদিকে ভাঙা আসবাব আর ধুলোর আস্তরণ। মেঝের উপর অসংখ্য পায়ের ছাপ, কিন্তু সেগুলো মানুষের পায়ের ছাপের মতো নয়, যেন কোনো পশুর থাবা। হঠাৎ একটা বন্ধ ঘরের ভেতর থেকে খড়খড় শব্দ শোনা গেল। আমি ঠাকুরমশাইয়ের চাদরটা শক্ত করে ধরলাম। অন্ধকার ঘরটার মাঝখানে একটা বিশাল কাঠের টেবিল, আর তার উপরে সাজানো রয়েছে ডজন খানেক মাটির কলসি। প্রতিটি কলসির মুখ লাল কাপড়ে বাঁধা, আর দেওয়ালের গায়ে কয়লা দিয়ে আঁকা রয়েছে সেই ভয়াবহ 3 উল্টো তলোয়ারের চিহ্ন। হঠাৎ ঘরের কোণ থেকে একটা অস্পষ্ট ছায়া দ্রুত বেগে কোথায় যেন অদৃশ্য হলো। তারানাথ চিৎকার করে উঠলেন, কে যায়? ছায়াটা ততক্ষণে ঘন জঙ্গলে মিশে গেছে। আমরা টেবিলের কাছে গেলাম। একটা কলসির মুখ খুলতেই আমি বমি সামলাতে পারলাম না। কলসির ভিতরে ভর্তি কেবল আধপোড়া মানুষের দাঁত আর ছাই। তারানাথ এক দৃষ্টিতে কলসিগুলোর দিকে তাকিয়ে রইলেন। এগুলো অস্থিভস্যের কলস। প্রতিটি কলসি হয়তো একজন মৃত মানুষের জীবনী শক্তির প্রতীক। কিন্তু কে করেছে এই কাজ, আর কেনই বা বিমল বাবুকে লক্ষ্য করা হলো? বাইরে একটা শব্দ হলো। কেউ আছেন? কেউ যেন ডাকলো। আমরা বাইরে এসে দেখলাম কেউই নেই। আবার ভেতরে গিয়ে দেখি ভেতরে ওই সব আর নেই, সব পরিষ্কার। ফিরে আসার পথে অন্ধকার আরো ঘনীভূত হলো। গ্রামের পথে জঙ্গলের মাঝে সেই নীল আলো আবার দেখা যেতে শুরু করেছে। অদ্ভুত ব্যাপার হলো, আমরা যে পথে ফিরছিলাম বারবার মনে হচ্ছিল আমরা একই জায়গায় ফিরে আসছি। সেই ভাঙা সাঁকো, সেই বটগাছ, যেন গ্রামের রাস্তাগুলো মায়াজালে আবদ্ধ হয়ে গেছে। আমরা পথ হারিয়েছি বিভূতি। তারানাথ থমকে দাঁড়ালেন। নিশ্চিন্দিপুর আমাদের যেতে দিতে চাইছে না। কিন্তু আমরা তো সোজা পথেই আসছিলাম। আমি ভয়ে আর্তনাদ করে উঠলাম। চোখে যা দেখছো তা সত্যি নয়। কেউ আমাদের দৃষ্টি বিভ্রম ঘটাচ্ছে। বসো এখানে। তারানাথ রাস্তার মাঝখানেই ধ্যানে বসলেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। হঠাৎ তিনি চিৎকার করে এক মন্ত্র পাঠ করলেন। ওং রিং শ্রীং ভ্রিং কালিকে নমঃ 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 নমঃ। সাথে সাথে চারপাশের কুয়াশা যেন ছিন্ন ভিন্ন হয়ে গেল। আমরা দেখলাম আমরা জমিদার বাড়ির কাছারির দিকে নয়, বরং শ্মশানের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছি। সামনেই একটা জ্বলন্ত চিতা, যার চারপাশে সেই নীল ছায়ামূর্তিগুলো গোল হয়ে নাচছে। তাদের হাতের সেই হাড়ের ঠক ঠক শব্দে কান ফেটে যাওয়ার উপক্রম। সব কিছু অদৃশ্য হয়ে গেল নিমিষেই। তারানাথ গম্ভীর গলায় বললেন,
খেলা শুরু হয়েছে বিভূতি, তবে খলনায়ক মুখোশের আড়ালে নয়, আমাদের খুব কাছেই আছে। কিন্তু সে যে কে তা জানতে হলে আমাদের আরো গভীরে নামতে হবে। আমরা যখন কোনো মতে কাছারিতে ফিরে এলাম, দেখলাম বিমলবাবু ঘরে নেই। মেঝের ওপর কেবল তার সেই ভিজে ধুতিটা পড়ে আছে, আর ঘরের ঠিক মাঝখানে টাটকা ছাই দিয়ে লেখা রয়েছে, পরবর্তী বলি বিভূতি। আমার হাত থেকে লণ্ঠনটা খসে পড়ে গেল। তারানাথ আমার কাঁধে হাত রাখলেন, কিন্তু তার মুখও আজ চিন্তিত। বাইরের অন্ধকারে কে যেন অট্টহাস্য করে উঠল। যা বীরভূমের রুক্ষ প্রান্তরে প্রতিধ্বনিত হতে লাগলো। জমিদার বাড়িতে ঢুকেই দেখি আমাদের রাতের খাবারের আয়োজন হয়েছে। জমিদারবাবু পরিমল বর্মন আমাদের আতিথ্য বেশ নিখুঁতভাবে পালন করছিলেন। তার স্ত্রী মণিমালা দেবীও অন্দরমহলে বেশ ব্যস্ত আমাদের জন্য। বাড়িতে আর লোক বলতে তাদের 3 ছেলে, বিজন, হরিশ, পলাশ। 3 জনেরই বিয়ে হয়েছে, সন্তান আছে। পাতে পড়েছিল লুচি, 2-3 রকমের তরি তরকারি, দই, সন্দেশ, চাটনি। জমিদারবাবু হুঁকো টানতে টানতে বললেন, তাহলে ঠাকুরমশাই কি বুঝলেন? আমি আর ঠাকুরমশাই তখন পাশাপাশি বসে। সামনের বড় দালানে তার 3 ছেলেরা কিছু একটা নিয়ে পরামর্শ করছে। বড় ছেলে এগিয়ে এলো। ঠাকুরমশাই, আপনি কি কিছু বুঝতে পারলেন? এখনো সেভাবে কিছুই বুঝতে পারিনি, তবে আমি খুঁজছি। এত তাড়াতাড়ি তো কোনো কিছুই খুঁজে পাওয়া সম্ভব নয়। তবে আরো আগে আমায় ডাকলে হয়তো আরো ভালো হতো। হরিশ মৃদু হাসল। এই এতগুলো দিন কি এমনি এমনি বসেছিলাম ভেবেছেন? যারা এসেছিলেন তারা কেউ কোনো কাজ করেননি, কেবল কারি কারি মুদ্রা নিয়েছেন। তারপর তো আমরা আপনার খবর পেলাম, নইলে কি আর অপেক্ষা করতাম? আমি নিজের ঘরে এলাম। কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল। কিছুতেই একটা জায়গায় বসে থাকতে পারছিলাম না। আমাদের শোবার ঘরে এলাম, ওখানেও কেউ ছিল না। আবহাওয়া তো সাধারণ, তাহলে এত গরম কেন লাগছে আমার? বলতে বলতে বিছানায় এসে বসলাম। জানলাটা খুলে দিলাম। মৃদু বাতাস ঢুকলো ঘরে। কে? ঠাকুরমশাই নাকি বিমলবাবু? ভিতরে আসুন, দ্বার খোলা, কিন্তু কেউ নেই। আমি দরজার সামনে দাঁড়ালাম। মনে হলো কেউ যেন দরজার কাছ থেকে সরে গেল আঁধারে। নিজের ঘরে ঢুকবার সময় মনে হলো কেউ যেন দাঁড়িয়েছিল ওখানে। কোথাও কাউকে দেখতে পেলাম না। বিভূতিবাবু, শুনছেন? হঠাৎ পিছন থেকে কথাটা শুনেই চমকে উঠলাম আমি। কে? আরে আমি। ভয় কেন পাচ্ছেন? বলতে বলতে বিমলবাবু এগিয়ে এলেন। আরে না, একটু ভুলভাল চিন্তা মাথায় আসছিল বলে উনি বিছানায় বসলেন। বসতেই আমি বললাম, আপনি কি দরজায় টোকা মেরেছিলেন? না তো। তার উত্তর শুনে আরেকটু অবাক হলাম। কে ছিল তাহলে? রাতটা সেদিন অদ্ভুত ছিল। কেমন একটা গুমোট আঁধার যেন দাঁড়িয়েছিল এতগুলোর মাঝেও। বিমলবাবু আমার ঘরে এসে বসার পর পরিবেশটা কেমন স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু মনের কোণে খচখচানিটা গেল না। বিমলবাবুর চোখের মণি দুটো আজ কেমন স্থির, পলক পড়ছে না। লণ্ঠনের ম্লান আলোয় তার ছায়াটা দেওয়ালের গায়ে অদ্ভুতভাবে লম্বা হয়ে পড়েছে। আমি জানালা দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ মনে হলো দূরের কদম গাছটার তলায় কেউ যেন দাঁড়িয়ে আছে। চোখের পলক পড়তেই তাকে আর দেখতে পেলাম না।
বিভূতিবাবু, শরীরটা বড্ড ম্যাচ ম্যাচ করছে, একটু বাইরে থেকে ঘুরে আসবেন। ওই পুকুরধারের হাওয়াটা খেলে হয়তো বুকটা একটু হালকা হবে। আমার কেন জানি মনে হলো বিমলবাবুকে একা ছাড়া ঠিক হবে না। তাছাড়া ঘরের ভেতরকার সেই গুমোট গরমটা সহ্য শক্তির বাইরে চলে যাচ্ছিল। চলুন আমিও যাই, একা যাবেন না এই অবস্থায়। আমরা যখন কাছারির সদর দরজা দিয়ে বেরোলাম তখন রাত প্রায় 11টা। পুরো জমিদার বাড়িটা যেন একটা মৃত পুরী। পাহারাদারদেরও কোনো পাত্তা নেই। বিমলবাবু আগে আগে হাঁটছিলেন। তার হাঁটার গতি আজ আশ্চর্য রকমের দ্রুত। বাতাস কেমন ভারী আর অতিরিক্ত উষ্ণ। বিমলবাবু, বিমলবাবু একটু আস্তে চলুন, অত দূরে যাবেন না, ঠাকুরমশাই নিষেধ করেছেন। বিমলবাবু কোনো উত্তর দিলেন না। তিনি সোজা এগিয়ে চললেন গ্রামের সেই দক্ষিণ দিকের পথ ধরে, যে পথটা শ্মশানে গিয়ে মিশেছে। আমার উচিত ছিল তখনই ফিরে আসা, কিন্তু এক অদ্ভুত সম্মোহনী শক্তি আমাকে টেনে নিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল আমার নিজের পায়ের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। রাস্তার দুপাশে সেই ছাই দিয়ে আঁকা 3 তলোয়ারের চিহ্নগুলো অন্ধকারে মিটমিট করে জ্বলছে, যেন হাজারটা চোখ আমাদের দেখছে। রাস্তার পাশের বাড়িগুলোর আলো এদিকে আর নেই। মাথার উপরে কোনো গাছে পেঁচা ডেকে উঠল বাজেভাবে। ঘন গাছপালা দেখতে এক একটা দৈত্যের মতো লাগছিল। আমি দাঁড়িয়ে পড়লাম। চারপাশের পরিবেশ আমায় দাঁড়াতে বাধ্য করেছিল, কারণ চারপাশ থেকে কেমন পচা গলা গন্ধ আসছে। মাথার উপরে চাঁদটা ডুবে গিয়েছে মেঘের আড়ালে। আমার থেকে কয়েক হাত সামনে থাকা বিমলবাবুকেও ঠিকমতো দেখতে পাচ্ছি না, কেবল সাদা অবয়ব বুঝতে পারছি। বাতাসের গতি বেড়ে গিয়েছে, গাছের ডালে শোঁ শোঁ করে শব্দ হচ্ছে। চলুন বিভূতিবাবু, শরীরটা ঠান্ডা হবে। হঠাৎ যেন অন্ধকার ছেড়ে বড্ড কর্কশ কণ্ঠে বলে উঠলেন বিমলবাবু। আমি ভীত কণ্ঠে বললাম, পরিবেশটা ভালো লাগছে না। সামনে দেখো, দেবাদিদেবের মন্দিরে ঢুকবে না? চলো দর্শন করে আসি। সামনে তাকিয়েই দেখি একটা প্রদীপের টিমটিম আলো আসছে। তাতে মনে হলো একটা পুরনো মন্দির দাঁড়িয়ে। তার ভেতরে কে আছে বোঝা যায় না। হঠাৎ মনে হলো আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। আমি তার নিঃশ্বাস অনুভব করতে পারছিলাম। কেউ আমার হাতটা ধরল। আসুন ভেতরে। ওই মন্দিরে বহু পুরনো কিছু জিনিস আছে, দেখলে আপনি অবাক হবেন। আমায় উনি হাত ধরে নিয়ে যেতে লাগলেন ভিতরের দিকে। উনি সজোরে খুললেন কপাট। তার ভেতরে প্রবেশ করতেই সেই গুমোট পরিবেশ, পচা গলা গন্ধ, অদ্ভুত একটা শব্দ। বিমলবাবু, বিমলবাবু, মন্দির এটা! বলেই পিছনে তাকিয়ে দেখলাম কেউ নেই। কেবল এক নাগারে ঝেঁঝি ডাকার শব্দ কানে আসতে লাগলো। বিমলবাবু, কোথায় আপনি? বলেই আবার সামনের দিকে তাকালাম। চাঁদের আলোয় বিস্তীর্ণ সেই শ্মশান চোখে পড়ল। তারপর সরু নদী, তার জলের খলখল শব্দ আসছে। আমার পিছনে বহুদূর অবধি কেবল শূন্য খাঁ খাঁ প্রান্তর। শিয়াল ডেকে উঠল কোথায়। হঠাৎ দেখলাম কেউ যেন আধারে এ পাশ থেকে ওই পাশে ছুটে গেল। তার গায়ের সাদা বস্ত্রটা কেবল আধারে বুঝতে পারছিলাম। একটা ফ্যাকাশে কণ্ঠ আমার কানে আসতেই চমকে উঠলাম। কেউ যেন আমার হাতটা ধরল, আমায় টেনে নিয়ে যেতে লাগলো কোথাও। কে কে? ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়! বিমলবাবু, আপনি কোথায়? কোনো সাড়া নেই তার। কেউ আমার পিঠের দিক থেকে ধাক্কা দিয়ে সামনের দিকে নিয়ে যেতে লাগলো। সামনেই দাউ দাউ করা আগুন দেখলাম। একটা বড়ি দেওয়ার কড়িকাঠ, তবে সেটা ত্রিশূল চিহ্নের মতো। প্রচণ্ড তীক্ষ্ণ তার অগ্রভাগ। কাউকে ঠেলে দিলেই তার গলা ছিঁড়ে যাবে। আগুনের আলোয় জ্বলজ্বল করছিল সেই হাঁড়িকাঠ। আমি ঘেমে উঠলাম। কেউ আমায় ঠেলে দিল সেই রুক্ষ ছাই ভস্যের উপরে। আমি উঠতে পারলাম না। আহ আহ আমার আমার যন্ত্রণা হচ্ছে। আহ আহ কোনইতে ভর দিয়ে সামনের দিকে তাকালাম।
একটা গেরুয়া বস্ত্র কেবল দেখতে পেলাম সামনের দিকে, তার শরীর দেখতে পেলাম না। একটা রশি তার কাছেই ঝুলছে। এটাতে ওর হাত বেঁধে দাও। মুহূর্তেই সেই দড়িটা কেউ নিয়ে এলো। আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। আমার হাত দুটো কেউ পিছন দিকে বেঁধে ফেললো। আমার মুখটা কোনো কাপড়ে বেঁধে ফেললো। চারপাশ থেকে অজস্র অট্টহাসির আওয়াজ আসতে লাগলো। তারপর টেনে তুললো আমায়। সে আমার পিছনে। আমি তাকে চেনার চেষ্টা করেও চিনতে পারছিলাম না। আমায় ঠেলে দেওয়া হলো সামনের দিকে। আমি চোখ বুজে অনুভব করলাম এবার আমি যে মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছি সেটা আমি উপলব্ধি করলাম। তাই শেষবারের মতো পরিবার আর ঠাকুরমশাইয়ের মুখটা মনে করলাম। আপনার কাছে বলি দিলাম, গ্রহণ করুন। এই কর্কশ কণ্ঠ কানে আসতেই আমায় ঠেলে দেওয়া হলো সেই ত্রিশূলের দিকে। ওং রিং ক্লিং কপালিন্নয় নমঃ। ওং রিং ক্লিং কপালিন্নয় নমঃ। রিং ক্লিং কপালিন্নয় নমঃ। আর ঠিক তখন এই মন্ত্রের আওয়াজ এলো, ঠাকুরমশাই। আমার কণ্ঠ ধরে এলো। বিভূতি, ওফ, আমি তোমায় বারবার বারণ করেছি আজ বাইরে না আসতে। তোমার কিছু হলে তোমার পরিবারকে কিভাবে মুখ দেখাতাম আমি? কি জবাব দিতাম তাদের কাছে? আমার মুখ থেকে কাপড়টা খুলে দিলেন উনি। চারপাশে কিছুই নেই, আর কেবল বিস্তীর্ণ শ্মশান। যেন এখানে আর কেউ ছিলই না, কেউই ছিল না, কিছুই ছিল না। তারপর কি হয়েছিল জানি না। কিভাবে পথ ধরে আবার বাড়ি ফিরেছি তাও মনে নেই। কেবল মনে আছে ঠাকুরমশাই আমার শিয়রে এক নাকারে বসেছিলেন। কখনো জমিদার বাড়ির লোকেদের আগমন টের পেয়েছি, কখনো ছেঁড়া ছেঁড়া বার্তালাপ কানে এসেছে, কখনো আবার কণ্ঠনালী দিয়ে বিভিন্ন স্বাদের তরল পদার্থ যাওয়ার অনুভূতি হয়েছে। এর বাইরে আর কিছুই মনে নেই। ঠাকুরমশাই, আমি ঝাপসা চোখে দেখছিলাম দরজার পাশে ঠাকুরমশাই আর বিমলবাবুর সাথে বিজন বসে আছেন। আমার আওয়াজ শুনেই ঠাকুরমশাই আমার ওপর ঝুঁকে পড়লেন। ওহ বিভূতি, আমার দুশ্চিন্তা দূর করলে তুমি। তুমি কি জানো, অন্তত 2 দিন তুমি বিছানায় পড়ে আছো। জল। এর বাইরে আমার আর কিছুই বলার শক্তি ছিল না। সন্ধেবেলা যখন আমি আর ঠাকুরমশাই বসেছিলাম তখনই এসে দাঁড়ালেন বিমলবাবু। ঠাকুরমশাই মৃদু হেসে বললেন, তুমি কি জানো বিভূতি, বিমল বাবুর কি হয়েছিল? আমি অবাক হয়ে বললাম, উনিই তো আমায় নিয়ে গেলেন ওইদিকে। ওনাকে অদ্ভুত লাগছিল, ওনার কথাবার্তাগুলো তাই। বিমলবাবু মাথা নত করে বললেন, আমার নিজেরও কেমন লাগছে। আমার জন্যই আপনি মৃত্যুর মুখে পড়েছিলেন। কিন্তু বিশ্বাস করুন, কেবল পুকুর ঘাটে যাওয়াই আমার ইচ্ছে ছিল। বাইরে আসার পর আমি নিজেই যেন আমার মধ্যে ছিলাম না। শেষবার মনে আছে আপনার হাতটা ধরে এগিয়ে গিয়েছিলাম, তারপর একপাশে পড়ে গিয়েছিলাম। আপনি ডাকছিলেন, উত্তর দিতে পারছিলাম না, যেন হাত পা সব অবশ হয়ে আসছে। তারপর আর কিছুই মনে নেই। জ্ঞান ফিরেছিল লোকজনের আওয়াজ শুনে। আমি খেয়াল করলাম উনিও নেই। তারপর লোকজন নিয়ে খোঁজাখুঁজি। তোমাকে যেখানে পেয়েছি ওখানেই গেলাম, দেখলাম অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। সবাই ঘুমিয়ে গেলে অনেক রাতে ঠাকুরমশাইকে বললাম, যাদের মৃত্যু হয়েছে এখনো অবধি, তারা অনেক কষ্ট করে মরেছে ঠাকুরমশাই। হ্যাঁ, তুমিই তো বুঝতে পেরেছ ওই সময়। কিন্তু আপনি ওখানে আর কিছু পেলেন না, নাকি আমায় বলছেন না? যারা আমায় ওইভাবে বলি দিতে চাইছিল। আমি যদি জানতাম তুমি ওখানে, তোমার ঘরে ঢুকে তোমাকে পেলাম না। তারপর সেই লেখাটা মনে পড়ল, তাড়াতাড়ি খুঁজতে লাগলাম, তাও পেলাম না। হঠাৎ মনে হলো শ্মশানের ওই দিকে একবার যাই। তার একটা বিশেষ কারণও আছে।
আমি বারবার মহাদেবকে স্মরণ করছিলাম। হঠাৎ আমার দিব্য চক্ষুতে একটা দৃশ্য ভেসে এলো। শ্মশানে মহাদেব ধ্যান করছেন, ওনার জায়গায় তো ওখানে। আমি আর দেরি করিনি, এতটা পথ ঘুরে ফিরে কিভাবে যে গিয়েছি সেটা শুধুমাত্র আমিই জানি। তবে আর এক মুহূর্ত দেরি হলে। ঘরটা শান্ত। আমি ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে আছি শান্তভাবে। সেই দিনের পর আমি বিভিন্নভাবে ওই শ্মশানের উপর নজর রেখেছি, কিন্তু আমি আর কোনো তথ্য পাইনি, এমনকি কোনো রকম অশুভ সংকেতও পাইনি। বৃষ্টি শুরু হলো বাইরে। তার টুপটাপ শব্দে চারিদিক অন্য মাত্রা পেল। ঘরের লণ্ঠন কেঁপে উঠল জল ও বাতাসে। আমি দরজার বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে বললাম, তাদের উপলব্ধি হয়তো সবাই করতে পারে না। যার উপর তাদের দয়া হয় একমাত্র তারাই উপলব্ধি করতে পারে। এটাই নয় কি? ঠাকুরমশাই উঠে দাঁড়ালেন। তুমি ঠিক বলেছ বিভূতি, এবার খোঁজ রাখতে হবে আর কারোর বাড়িতে এইসব সংকেত মিলছে কিনা। আর তারপর যেটা ঘটল সেটা তো আরো ভয়ঙ্কর। ও কুকি তোর পায়ের তলায় শুয়ে যে বাবা বলে, শান্ত হয়ে খড়গ ফেলে দেখ রে খেয়াল করে। নিজের ঘরে বসে মৃদু স্বরে গানটা গাইছেন ঠাকুরমশাই। জানালা খোলা তার। জানালার ওই পারে ঝমঝম করে বৃষ্টি। বিকেলের আকাশটা কেমন সন্ধ্যা হয়ে এসেছিল মুহূর্তেই। তারপর ঝড়, আকাশ ভাঙা গর্জন। ধীরে ধীরে আকাশ এখন কেমন ফিকে সোনালি রঙের। বৃষ্টির জল, পরিবেশ সবটাই সেই রঙই ধারণ করেছে। আমি এসে বসলাম। ঠাকুরমশাই গান থামাতেই বললাম, ভালো লাগছিল, আর একটু বলুন। উনি আবার গাইলেন, খুকিরে তোর বড্ড সাহস, খোলা চুলে বেড়াস ঘুরে, কালো রূপের জাদুতে তোর বিশ্বভুবন রাখিস ঘুরে। ও খুকি তোর পায়ের তলায় শুয়ে যে সেই বাবা ভুলে, শান্ত হয়ে খড়গ ফিরে দেখ রে খেয়াল করে। উনি থেমে গেলেন। বৃষ্টির বেগ কখনো বাড়ছে, কখনো কমছে। পিছনে ঘুরে দেখি কখন এসে দাঁড়িয়েছে জমিদার বাবুর মেজ ছেলে হরিশ। আরে আপনি আসুন আসুন, বসুন। ঠাকুরমশাই ডাকতেই উনি ভিতরে এলেন। সারা শব্দ করিনি, পাছে আপনি গান থামিয়ে দেন। পংক্তিগুলো অসামান্য ছিল। উনি বসলেন। বাইরে বৃষ্টির বেগ তখন কম। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। হঠাৎ একটা চিৎকার ভেসে এলো জমিদার বাড়ির অন্দর থেকে। আমরা তিনজনে সজাগ হয়ে গেলাম। কোত্থেকে এলো? ঠাকুরমশাই বলতেই হরিশ আমাদের দিকে তাকালেন। আসুন তো বাড়ির দিকে, বাড়ির ভেতর থেকেই এলো বলে মন বলছে। আমরা সকলে মিলে বাড়ির ভিতর দিকে গেলাম। পলাশের ঘরের সামনে ভিড়। বিজন মেঝেতে পড়ে কুঁকড়ে আছে। ও ও আমাকে মেরে ফেলবে, ও আমাকে মেরে ফেলবে। ঠাকুরমশাই আসতেই সবাই সরে গেল। ঠাকুরমশাই পলাশের মাথায় হাত রেখে মন্ত্র পড়তে লাগলেন। একটু পর উনি শান্ত হয়ে গেলেন। ঠাকুরমশাই ওনার সামনে বসলেন। তখনও পলাশ কেমন ভয়ে কাঁপছিল। কি হয়েছিল? ঠাকুরমশাই প্রশ্ন করতেই পলাশ তার দিকে একটু ভীত চোখে তাকাল। একটা অস্পষ্ট সাদা অবয়ব ছিল, আমার ঘরের মধ্যে ঢুকেছিল। আমি যখন বিছানায় চোখ বুজেছিলাম, কে যেন আমার পাশে দাঁড়ালো। আমি চোখ মেলে তাকাতেই দেখলাম দীর্ঘাঙ্গী এক নারী। তার কেবল লাল দুটো চোখ আমি দেখতে পেয়েছি।
সেগুলো দিয়ে রক্ত ঝরছে। ঠোঁটের কোণে কি একটা বাজে হাসি। আজকের বলি তুই, তোকে আজ আমার ভোগ হতে হবে। ওর সাদা লম্বা চুল মেঝেতে গড়িয়ে পড়েছে, আর আমি উঠে চিৎকার করতে যাব অমনি সে আমার গলা টিপে ধরল, এক ঝটকায় ফেলে দিল। আর আমি তখনই চড়ে চিৎকার করে উঠলাম। চোখ মেলে দেখি কেউ নেই, আর ঘরের সমস্ত আলো নিভে গিয়েছিল। ঠাকুরমশাই তাকে সাহস দিলেন। ঠিক আছে, আপনি ঘুমান, আমি আছি, একটু বিশ্রাম করুন। উনি শুয়ে পড়লেন। ওনার স্ত্রী হাত পাখা দিয়ে বাতাস করতে লাগলেন। একেবারে ঘেমে গিয়েছে পলাশবাবু। ঠাকুরমশাই তার ঘরের চারপাশে মন্ত্রপুত ভস্য দিতে দিতে মন্ত্র পড়তে থাকলেন। ওং সিদ্ধিনাশায় ওং বিঘ্ননাশায় ওং ফট। তারপর আমরা বেরোতে লাগলাম। দরজার কাছে এসেই থেমে গেলেন ঠাকুরমশাই। এটা দেখো। ওনার কণ্ঠে উদ্বেগ। আমরাও দরজার কপাটের দিকে তাকিয়ে চমকে গেলাম। ওখানে 3টে উল্টো তলোয়ার আঁকা। বারান্দার লণ্ঠনের আলোয় দেখলাম সেগুলো ছাই আর লাল খয়েরি কিছু একটা দিয়ে লেখা। আর এই লাল খয়েরি বর্ণ যে রক্তের, সেটা আর বুঝতে বাকি রইল না। তারানাথ তান্ত্রিক নিজের ঘরে এলেন। তারপর কিছু একটা ভাবতে ভাবতে বললেন, আজ তাহলে শিকার আমাদের কাছেই। এতে আমাদেরই সুবিধে হলো, আমরা নজর রাখতে পারবো। ভাইয়ের কোনো বিপদ হবে না তো ঠাকুরমশাই? হরিশের কণ্ঠে উদ্বেগ। অবশ্যই ভাইকে হারানোর ভয়টা আগেই কাজ করবে। ঠাকুরমশাই তার কাঁধে হাত রাখলেন। ভাববেন না, আমি সবটুকু দিয়ে চেষ্টা করব। আমরা সকলেই আছি ওকে সুরক্ষা দেওয়ার জন্য। সেদিন রাত নামতেই গরম ভাবটা কেমন প্রচণ্ডভাবে বেড়ে গেল। পলাশবাবু বাড়ির বাইরে যাচ্ছেন না। ভয় যেন তার মনের মধ্যে গেঁথে গিয়েছে আষ্টে পৃষ্ঠে। আমরা তার পাশের ঘরেই ছিলাম। রাতে কোনো রকম কোনো আওয়াজ পেলেই যাতে জেগে ওঠা যায়, সেই ব্যবস্থা করা হলো। ঠাকুরমশাই রইলেন পলাশবাবুর ঘরে। আমি কিছুটা ঘুমানোর পর ওই ঘরে গেলাম। রাত তখন 12টা হবে। ঠাকুরমশাই, এবার আপনি একটু ঘুমুন। উনি পাশের ঘরে গিয়ে ঘুমোলেন। যাবার আগে বললেন, আমাকে ডাকতে যেন বিলম্ব করো না। আমি আর হরিশ পলাশবাবুর ঘরের মেঝেতে বসলাম। গুমোট ভাবটা কমেনি। হাত পাখা দিয়ে গায়ে বাতাস করতে করতে গল্প করতে লাগলাম দুজনে। পুরো বাড়ি নিঝুম, কোথাও যেন কেউ জেগে নেই। হঠাৎ একটা দুটো ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করল। আর তখনই কেমন একটা আর্তচিৎকার ভেসে আসলো গ্রামের দিক থেকে। ওনার ঘরে গিয়ে ডাকতেই উনি তাড়াতাড়ি বাইরে এলেন। বারান্দার বৃষ্টির ছাট আসতে লাগল। গ্রামের দিক থেকে কারুর একটা চিৎকার ভেসে আসছিল। আমাদের শীঘ্রই ওইদিকে যেতে হবে, চলুন। হরিশ উত্তেজিত কণ্ঠে কথাগুলো বলল। ঠাকুরমশাই আমাদের দিকে তাকালেন। কিন্তু এখানেও তো দুজনকে থাকতে হবে। বলতে বলতে ঘরের দিকে ছুটলেন। তোমরা দেখো, এখানে কেউ নেই। আমরা ঢুকেই অবাক, সত্যিই ওখানে কেউ নেই। ঠাকুরমশাই চিৎকার করে বললেন, বারবার বলেছিলাম কেউ তাকে চোখের আড়াল করবে না। এবার কি হবে? আমরা আর দেরি করিনি, ওই বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম। আমাদের পিছনে পিছনে আসছেন ঠাকুরমশাই। এদিকে বৃষ্টির বেগও বাড়ছে। আমরা অনেকটা আসার পর দেখলাম যন্ত্রের মতো এগিয়ে চলেছেন অজানার দিকে। বৃষ্টির জন্য আমাদের হাতে আলোও নেই। ওই ঘুটঘুটে আঁধারে কেবল সাদা অবয়ব হেঁটে যেতে দেখছি। কখনো বিদ্যুতের কারণে চারপাশ আলোকিত হয়ে উঠছে, আর তখন বুঝতে পারছি ইনি পলাশবাবু। ঠাকুরমশাই হাঁক দিলেন,
যাও যাও যাও, ওকে সকলে মিলে ধরতে হবে, না হলে যে সর্বনাশ হয়ে যাবে। আমরা দৌড় দেবার আগেই পলাশবাবু হঠাৎ সজোরে দৌড় মারলেন। তাকে কোথাও খুঁজে পেলাম না। চারপাশ কেবল ঘুটঘুটে অন্ধকার আর বৃষ্টির শব্দ। অনেকক্ষণ পর আমরা খুঁজে পেলাম তাকে। আমাদের সামনে জঙ্গলের দিকে মুখ করে কেউ দাঁড়িয়ে আছে। বৃষ্টি নেই তখন, চারপাশে বাতাস বইছে। আমরা তিনজনে হাঁপাতে শুরু করেছি। বুকের ওঠানামা বেড়ে গিয়েছে ক্লান্তির জন্য। পারবে না, কেউ পারবে না আমার শিকার আটকাতে। একটা অস্পষ্ট নারী কণ্ঠের আওয়াজ ভেসে এলো। ঠাকুরমশাইয়ের দিকে তাকালাম আমি। উনি মন্ত্র পড়তে শুরু করেছেন। ঝোড়ো বাতাসে তার মন্ত্রের তেমন আওয়াজ কানে আসছে না। হরিশবাবু আধ বোঝা কণ্ঠে বললেন, ভাই কি তাহলে? ঠাকুরমশাই হুঙ্কার করে উঠলেন, সাহস থাকলে মুখোমুখি হয়ে লড়াই কর। কিন্তু আর কোনো উত্তর এলো না। ঠাকুরমশাই স্পর্শ করলেন পলাশবাবুর কাঁধ। তারপর কোনো মন্ত্র বিড়বিড় করতে লাগলেন। এক ঝটকায় কেঁপে উঠলেন পলাশবাবু। একটা করুণ অথচ ক্রোধী আর্তনাদ বাতাসে ভেসে উঠল। কিছু একটা যেন বেরিয়ে গেল পলাশবাবুর শরীর থেকে। কি একটা যেন ঝড় বয়ে গেল আমাদের উপর দিয়ে। বাড়ি ফিরেই ঠাকুরমশাই কেমন একটা সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে রইলেন বারান্দায় দাঁড়িয়ে। আমরা ভেজা কাপড়ে দাঁড়িয়ে আছি। ঠাকুরমশাই, আপনি পোশাক পরিবর্তন না করে এইভাবে দাঁড়িয়ে আছেন যে? বিপদ তো কেটে গিয়েছে। উনি হাতের তালুতে কিছু একটা দেখছেন। ভ্রু কুঁচকে আমার দিকে তাকালেন। ঠিক এমন সময় খুব বাজে একটা চিৎকার ভেসে এলো গ্রামের খুব কাছ থেকেই। ঠাকুরমশাই, বিপদ তো এখানে হওয়ার কথা ছিল। আমি বিবর্ণ মুখে তার দিকে তাকিয়ে রইলাম। কি হলো তাহলে? একটা লোকের মৃত্যু হয়েছে। রাত্রিবেলা আমরা সবাই ছুটে গেলাম লোকটাকে দেখতে। কি বিভৎস মৃত্যু! লোকটার বাড়ির সামনে একটা পুকুর, তার ধারে ছিল শুকনো একটা গাছ। সেই গাছের শুকনো ডালে গেঁথে আছে লোকটার পেট। ওই লণ্ঠনের কমলা আলোয় কি ভয়ঙ্কর লাগছিল তার মৃতদেহ। পেট ফুঁড়ে আছে গাছের ডাল, হাত দুটো আর পা দুটো নিচের দিকে ঝুলে আছে। বিভূতি, শিকার বদলে গেল। আমিও তো সেই কথাই ভাবছি ঠাকুরমশাই। লোকটার বাড়ির সামনে হইচই পড়ে গিয়েছে। লোকটার দেহ নামানো হলো নিচে, গায়ে এক ফোঁটা রক্ত নেই। ঠাকুরমশাই আমার হাতটা ধরলেন। চলো, বেরোতে হবে। অন্ধকার রাত্রি, পথঘাট পিচ্ছিল, আকাশে কালো মেঘ, একটা রাত জাগা পাখি ডাকছে অদ্ভুত সুরে। আমরা কোথায় যাচ্ছি ঠাকুরমশাই? শ্মশানে। আচ্ছা, চিহ্ন দেওয়া রইল জমিদার বাড়িতে, তাহলে মৃত্যু কিভাবে অন্য কোথাও হলো? আমরা একটু পরেই পৌঁছে গেলাম শ্মশানে। চারপাশটা কেমন মৃত অবস্থায় পড়ে আছে। কতগুলো মাটির হাঁড়ি পড়ে আছে একপাশে। আমার হাতের লণ্ঠন কাঁপছে। ঠাকুরমশাই কাঁধে হাত রাখলেন। এত ভয় পেলে কিভাবে জয় করবে বলো দেখি? সত্যি ভয়টা কেটে গেল। কতগুলো শেয়াল একসাথে হুক্কা হুয়া করতে লাগলো, আর তার সাথে অদ্ভুত একটা বিকট হুঙ্কার। আমরা এদিক সেদিক তাকালাম। ঠাকুরমশাই ঝুঁকে বসে বাতাসের গন্ধ শুকতে লাগলেন। তারপর বললেন, লণ্ঠন নিয়ে এসো তো এইদিকে। চারপাশে কেমন হিম শীতল পরিবেশ। আমি মন্থর গতিতে এগিয়ে চললাম। কতগুলো ছাই, ভস্য ইত্যাদির উপর লণ্ঠন ধরতে বললেন উনি। লণ্ঠন ধরতেই কেঁপে উঠলাম। হঠাৎ আমার পিছনে খুব কাছেই লম্বা সুর টেনে শিয়াল ডেকে উঠল। ছাইগুলোর উপরে রক্তের দাগ, কিছুটা মাংসপিণ্ড আটকে আছে, ঘষে যাওয়ার দাগ মাটির উপর দিয়ে। আর তো কোনো মৃত্যু হয়নি ঠাকুরমশাই। তাহলে এই তাজা রক্ত কিসের? আজ আর কোনো মৃত্যু হলে গ্রামে হুল্লোড় হতো। ঠাকুরমশাই সোজা হয়ে দাঁড়ালেন। এখানে নতুন কোনো মৃত্যু হয় কিনা সেটা আগে দেখতে হবে। তবে এটা আজকের মৃত্যু। ঠাকুরমশাই আরও কিছু পেতেই নিজের পকেটে পুড়ে ফেললেন। কি করবেন এবার ঠাকুরমশাই? এতগুলো মৃত্যু এইভাবে কিভাবে মেনে নেবে গ্রামের লোকজন? চলো চলো, আগে মেলাতে হবে মৃত্যু কি আজ একটাই।
মৃত লোকটার কাছে এলাম। সত্যি তার পিঠ দিয়ে ঘষে যাওয়ার আঘাতের দাগ আছে। ধুতির ছেঁড়া টুকরো পকেট থেকে ঠাকুরমশাই বের করে দেখলেন, হ্যাঁ এটাই। উনি আর আমি বাইরে এলাম। আকাশে চাঁদ উঠেছে। ঠাকুরমশাই, একজনেরই মৃত্যু? হ্যাঁ, কিন্তু শ্মশান থেকে একেবারে গাছের ডালে। ঠাকুরমশাই মৃদু হাসলেন, আমার দিকে তাকালেন। আমাদের ভ্রান্ত করা হচ্ছে, আমাদের বোঝাতে চাইছে উল্টো পাল্টা। সবকিছুই তাই এলোমেলো হয়ে যাচ্ছে। বাড়ি ফিরে শুনলাম পলাশবাবুর খুব জ্বর। আমরা তার ঘরের দিকে যাওয়ার সময় বারান্দার বাতাস কেমন কেঁপে উঠল। তার ঘরের ভেতরে ফিসফাস আওয়াজ আসতে লাগলো। কেউ যেন ভিতরে গল্প করছে খুব সন্তর্পণে। আমরা দুজনের দিকে তাকিয়ে ভিতরের দিকে ঢুকলাম। আমাদের পায়ের শব্দ হতেই ভিতরে কেমন যেন একটা টুংটাং আওয়াজ হলো। পলাশবাবু বলতে বলতেই ঠাকুরমশাই দরজার পর্দাটা টানতেই আরও জোরে আওয়াজটা হলো। আমরা ভেতরে ঢুকি দেখি পলাশবাবু অকাতরে ঘুমোচ্ছে তার বিছানায়। উনি তো ঘুমোচ্ছেন ঠাকুরমশাই, কিন্তু ঘরের ভিতরে কেমন সব আওয়াজ হচ্ছিল। আপনি কি সেটা শুনতে পেয়েছিলেন? হ্যাঁ। হঠাৎ ঠাকুরমশাই আমার দিকে তাকিয়ে বললেন, তুমি দরজার কাছে দাঁড়িয়ে দেখো তো কেউ আসছে কিনা। আসলেই আমাকে আওয়াজ দেবে। আমি দরজার কাছে দাঁড়ালাম। দরজা থেকে ভেতরের দিকে কিছুই দেখা যাচ্ছে না, কারণ দরজার পর ঘরটা বাঁকনায় বাঁদিক। আমি দাঁড়িয়ে মানুষ পাহারা দিতে লাগলাম। কিছুক্ষণ পর ঠাকুরমশাই এসে বললেন, চলো। কি করলেন ঠাকুরমশাই? সেটা সময় বলবে। ততক্ষণে পলাশবাবুর স্ত্রী এসেছেন। ঘোমটা টেনে বললেন, ওনার অবস্থা এখন কেমন ঠাকুর মশাই? তারপর আমরা গেলাম হরিশবাবুর ঘরে। ঠাকুরমশাই হরিশবাবুর ঘরে ঢুকে বললেন, এই বাড়িটাকে সুরক্ষিত করতে হবে, আমায় কিছু করতেই হবে। আপনি কি দয়া করে একটু বেরোবেন? ব্যাস, উনি আবার কি যেন একটা খোঁজ খবর নিয়ে চলেছেন। কি খুঁজছেন আমি জানি না, কেবল এটা সেটা হন্তদন্ত হয়ে দেখতে লাগলেন। আর এমনই উনি প্রায় প্রত্যেকটা ঘরে খুঁজে দেখতে লাগলেন। একসময় ক্লান্ত হয়ে আমার দিকে ফিরে বললেন, চলো, ঘুমোতে হবে। ও হ্যাঁ, তবে শোনো, কি? নিশ্চিন্তের ঘুম কিন্তু ঘুমিও না। বাগানে দাঁড়িয়ে কথাটা বললেন উনি। আমি মুচকি হেসে বললাম, নিশ্চিন্তে ঘুমোনো আর? উনি ফিসফিস করে বললেন, যখন তখন আমি দরজায় টোকা মারতে পারি, তোমার ঘুম যেন ভেঙে যায়, চিৎকার করে যেন না ডাকতে হয়। তাহলে আমি দরজায় খিল না দিয়েই ঘুমাবো। যদি কোনোভাবে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ি আর ঘুম না ভাঙে? ঘুমটা বেশ গাঢ়ই এসেছিল, ক্লান্তিও ছিল তার মধ্যে। হঠাৎ একটা বিশ্রী গন্ধ আমার নাকে আসতে লাগলো। কেমন যেন ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটতে লাগলো। বিভূতি, এই যে বিভূতি, ওঠো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, ঠাকুরমশাইয়ের কণ্ঠ। তরাক করে ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে দেখি আমার দিকে ঝুঁকে আছেন ঠাকুরমশাই। চলো হে। ওনার সাথে বেরিয়ে আসলাম। উনি বারান্দায় দাঁড়িয়ে আঙুল দেখালেন। দেখো। ততক্ষণে সেই বিশ্রী গন্ধটা আরও বেড়ে গিয়েছে। আমি বাগানের আবঝা আলোয় দেখলাম কেউ হেঁটে চলেছে বাইরের দিকে। ঠাকুরমশাইয়ের দিকে তাকাতেই উনি হাসলেন। এই সব গে গ্রামের বাড়ি বাড়ি দিয়ে বেড়ায়, সেটাই আজ বুঝতে পারবো। চলো। আমরা দুজনে বাগানে এসে দাঁড়ালাম। সেই ছায়ামূর্তি ক্রমশ রাস্তার বাঁকে হারিয়ে যেতে লাগলো। একবার পিছন ফিরে তাকালো। আমরা ঝোপের ভেতর লুকিয়ে পড়লাম। জোরে দৌড়াতে গেলেই টের পেয়ে যাবে। অনেকক্ষণ তাকে অনুসরণ করতে থাকলাম। ধীরে ধীরে সে গ্রামের দিকে অগ্রসর হতে লাগলো। আমরাও তাই করলাম। তারপর একটা বাড়ির পাঁচিলে কিছু একটা ঘষতে থাকলো। অমনি আমরা দুজনে গিয়ে তাকে কবজা করে নিলাম। বিভূতি, গায়ে যত জোর আছে কাজে লাগাও।
লোকটা পুরোপুরি কালো কাপড়ে ঢাকা ছিল। আমি দমাদম কতগুলো কিল ঘষি মারতে লাগলাম। ঠাকুরমশাই, একে কাদায় না চোয়াতে পারলে আমার শান্তি আসবে না। চলো তাহলে তাই করা হোক। লোকটা কোনো রকম কথা না বলে চেষ্টা করতে লাগলো আমাদের হাত থেকে বাঁচার জন্য। তার গায়ের সমস্ত জোর দিয়ে পালাতে চেষ্টা করলো। ঠাকুরমশাই বাড়ির লোকেদের ডাকতে লাগলেন, বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন আপনার। আর ঠিক তখনই কেউ আমার কাঁধে হাত রাখলো। আমার সম্পূর্ণ শরীর অবশ হয়ে গেল। মূর্তির মতো ওই আধারে দাঁড়িয়ে রইলাম। কেবল দেখলাম লোকটা আমার বন্ধন আলগা করে অন্ধকারে মিশে গেল। ঠাকুরমশাই আমার কাছে এসে চিৎকার করলেন, এ তুমি কি করছো বিভূতি? আর তখনই আমি সম্বিত ফিরে পেলাম। আমরা পাংশু মুখে ঘরে ফিরে এলাম। ধরার পরেও কিছুতেই ধরতে পারলাম না। ঠাকুরমশাই লণ্ঠনের আলো উস্কে দিয়ে বললেন, হঠাৎ তোমার কি হলো বলো দেখি। কেউ একজন আমার পিঠে হাত রেখেছিল। বড্ড অন্যরকম স্পর্শ, শরীর অবশ করে দিল। ঠাকুরমশাই তার ঝুলি থেকে কিছু একটা বের করে পর্যবেক্ষণ করতে লাগলেন। তারপর শুষ্ক কণ্ঠে বললেন, অনেক ভোরে উঠতে হবে, ওই জায়গাটাতেই যেতে হবে। অনেক ভোরবেলা আমরা উঠলাম। তারপর ওই জায়গাটার দিকে গেলাম যেখানে কাল লোকটাকে ধরেও ধরতে পারিনি। বৃষ্টির জন্য ওই কাদা কাদা মাটির উপর ধস্তাধস্তির দাগ বেশ ভালোভাবে পড়েছে। ঠাকুরমশাই কিছুক্ষণ এদিক সেদিক দেখে একটা ছেঁড়া ধুতির অংশ পেলেন কাদা মাখা অবস্থায়। এটা তোমার নয় তো বিভূতি? আমি তো পাজামা পরেছিলাম। ঠাকুরমশাই সেটা নিজের কাছে রেখে সেই বাড়ির দেওয়ালের কাছে এগিয়ে গেলেন। কাল সেই উল্টে দেওয়া তলোয়ার চিহ্নটা ঠিকমতো দিতেই পারেনি, তবে সামান্য ছাই লেগেছে মাত্র। তাহলে কি আজ আর বিপদ হবে না ঠাকুরমশাই? তুমি কাল শত্রুকে ঘায়েল করতে না পারলেও একটা কাজ তুমি ভালো করেছ। কি? এটার দিকে দেখো। ঠাকুরমশাই আমার সামনে একটা জং ধরা তলোয়ার তুলে ধরলেন, যার গায়ে লেগে আছে রক্ত ও ভস্মের দাগ। জং ধরা হলেও অস্ত্রের ওপর কেমন রোদ্দুরের ঝিলিক পড়ছে, চোখ যেন ঝলসে যায়। চারিদিকে তখন পচা পাতার গন্ধ আর কানাই ফুলের নেশা ধরানো গন্ধে একাকার। ঠাকুরমশাইয়ের দিকে গোল গোল চোখে তাকালাম। উনি মৃদু হাসলেন, ধন্যবাদ তোমাকে। আজ আমি যজ্ঞের আয়োজন করব। এই অস্ত্র আমায় টেনে আনতে বাধ্য করবে সেই অশুভ শক্তিকে, যে এমন নিকৃষ্ট কাজগুলো ঘটাতে পারছে। তাহলে আমাদের পথের কাঁটা এবার তুলতে পারবো? বিভূতি, এটা এতটা সহজ নয়। আর একজন মানুষের অস্তিত্ব আমি টের পাচ্ছি, যাকে খেলে জালে তুলতে হবে। আজ রাতটা আমাদের কাছে খুব বড় লড়াইয়ের। প্রস্তুত থাকবে? আমি তো সবসময় প্রস্তুত ঠাকুরমশাই। আমরা আসছি, হঠাৎ ঝোপের ভিতরে একটা নাড়াচাড়া আওয়াজ হলো। ঠাকুরমশাই ফিসফিস কণ্ঠে বললেন, কেউ এসে গেছে এখানে। তুই ডান দিকে যাও, আমি যাচ্ছি বাঁ দিকে। দেখি তাকে যদি দেখতে পাই। কিন্তু দুজনে দুদিকে যেতে না যেতেই কেউ যেন হুড়মুড় করে পালাতে লাগলো জঙ্গল নালা পার করে। ঠাকুরমশাই মৃদু হাসলেন, লড়াই কিন্তু এবার বড্ড কঠিন হবে। বাঘের গুহায় ঢুকে বাঘের সাথে লড়াই করতে হবে। সেদিন বিকেল নাগাদ জমিদার বাড়িতে আলোচনা হচ্ছিল। ঠাকুরমশাই সেদিন রাতে যজ্ঞ করবেন। উঠোনের এক কোণে বেলকাঠ এবং ঘি দিয়ে যজ্ঞের আগুন জ্বালানো হয়েছে। আমরা পাশাপাশি বসে কয়েকজন। কেবল পলাশবাবু আসেননি। উনি অসুস্থ অবস্থায় শুয়ে আছেন নিজের ঘরেই। সেই দিনের পর থেকে উনি সুস্থ হননি ঠিকমতো। আগুনের শিখা কখনো নীলচে আবার কখনো
গাঢ় লাল বর্ণ ধারণ করছে। চারিদিকে বাতাস কেমন ভারী, একটা অদৃশ্য গুমোট ভাব পরিবেশে ছড়িয়ে পড়েছে। গোটা গ্রাম যেন সমুদ্রের তলায় নিমজ্জিত, এমনই শুনশান নিস্তব্ধ এই রাত্রি। কখনো কখনো গাছের ডালে পেঁচা ডাকছে অদ্ভুত সুরে। একবার মনে হলো বাগান থেকে ছুটে কেউ যেন বারান্দায় গিয়ে দাঁড়ালো। তার সাদা অস্পষ্ট অবয়ব বড্ড ভয়ঙ্কর, শীতল, চারিদিকে ধুনোর ধোঁয়া, আর সেই জং ধরা তলোয়ারটি যজ্ঞের কুণ্ডের সামনে রাখা। ঠাকুরমশাই রক্তচন্দনের তিলক কপালে এঁকে চোখ বুজে মন্ত্র উচ্চারণ করছিলেন। ওং হ্রিং ক্লিং অশুভ বিনাশায় আগচ্ছ আগচ্ছ চণ্ডিকা শক্তি রুধির সিক্ত শস্ত্রম ভস্মীভূত শৈতানম দহ দহ বচ বচ সর্বশত্রু সংহারয় ওং ফট স্বাহা। তারপর উনি চোখ মেলে তাকালেন আরও কিছুক্ষণ মন্ত্র উচ্চারণ করে। সবাই কিন্তু যে যার জায়গায় থাকবেন। আমার দেওয়া কুণ্ডুলি থেকে কেউ কিন্তু কোনো কারণেই বেরোবেন না। সবাই মাথা নাড়ল। এবার ঠাকুরমশাই সেই জং ধরা তলোয়ার হাতে নিলেন। তাতেই চারপাশটা কেমন অন্যরকম হলো। আকাশটা গুম করে উঠল সজোরে। কোথাও জঙ্গলে বেড়ালের দুটো চোখ জলজল করে উঠল। আমাদের পিছনেই কেউ যেন দাঁড়িয়ে রয়েছে, তার দিকে কেউ ফিরে তাকাতে পারছি না। একটা আড়ষ্ট ভাব শরীরে কাজ করছে। ভয় নাকি অশুভ শক্তির প্রভাব? ঠাকুরমশাই মন্ত্র পড়তে শুরু করলেন তলোয়ার হাতে নিয়ে। অস্ত্রং প্রদীপ্তং কাল ভৈরবরূপম অন্ধকার নাশকং তেজ পুঞ্জং সমর্পয়ামি। ওং ক্রুং ক্রুং অশুভম বন্ধয় বন্ধয় স্বাহা। আর সেই তলোয়ার আগুনে দিয়ে দিলেন। দাও দাও করে আগুন জ্বলে উঠল। আগুনের শিখা যেন শূন্য ছুঁতে চায়। একটা কেমন চাপা হুঙ্কার চারপাশে ভেসে বেড়াতে লাগলো। ঠাকুরমশাই তার চোখ জোড়া চারপাশে সতর্কভাবে বোলাতে লাগলেন। যজ্ঞের সেই শান্ত নিস্তব্ধতা মুহূর্তেই এক নারকীয় তাণ্ডবে রূপ নিল। বিকট শব্দটা যেন আকাশ চিড়ে নেমে এলো, আর সাথে সাথেই যজ্ঞকুণ্ডের সেই আগুন অস্বাভাবিকভাবে নীল হয়ে 10-12 ফুট পর্যন্ত উঁচুতে লাফিয়ে উঠল। আগুনের শিখাগুলো সাপের মতো কিলবিল করতে করতে চারপাশের অন্ধকারকে গিলে খেতে চাইছে। দাউ দাউ করে জ্বলে ওঠা সেই আগুনের তীব্র উত্তাপে বাতাসের অক্সিজেন যেন এক নিমিষে ফুরিয়ে গেল। হঠাৎ চারপাশের ধুনোর ধোঁয়াগুলো পাক খেয়ে এক জায়গায় দলা পাকিয়ে গেল। সেই ধোঁয়ার কুণ্ডলী থেকে বেরিয়ে এলো অস্ফুট এক গোঙানির শব্দ। যা মানুষের না জানোয়ারের তা বোঝা দুষ্কর। যজ্ঞের সেই জংধরা তলোয়ারটি আগুনের লাল তাপে রক্তবর্ণ ধারণ করেছে, আর অদ্ভুতভাবে সেই তপ্ত লোহা থেকে চুইয়ে চুইয়ে রক্ত ঝরতে শুরু করলো। সেই রক্ত যখনই আগুনের শিখায় পড়ছে, হিসিস শব্দে একটা বিকট দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে চারিদিকে। পচা মাংস পোড়ার গন্ধ। জমিদার বাড়ির পুরনো কড়িকাঠগুলো মড়মড় করে কেঁপে উঠল। হঠাৎ মনে হলো বারান্দার সেই সাদা অবয়বটা কয়েক গুণ বড় হয়ে আমাদের দিকে ধেয়ে আসছে। তার হাড় হিম করা হাসির শব্দে পেঁচার ডাক থেমে গেল। জমিদার বাড়ির প্রতিটা জানালার কাঁচ সশব্দে চুরমার হয়ে ভেঙে পড়ল কোনো এক অদৃশ্য চাপে। মাটির তলা থেকে একটা কম্পন অনুভূত হলো, যেন ভূগর্ভের কোনো বন্দি দানব মুক্তি পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। কুণ্ডলীর ভেতরে বসে আমরা স্পষ্ট অনুভব করলাম বাইরে কেউ একজন নখি দিয়ে মাটিতে অনবরত আঁচড় কেটে চলেছে, আর ফিস ফিস করে আমাদের নাম ধরে ডাকছে। সেই কণ্ঠস্বর পরিচিত, অথচ তাতে মিশে আছে অনন্তকালের শীতলতা। আর ঠিক তখনই অদ্ভুত এক কান ফাটা শব্দে চমকে উঠলাম আমরা। এটা ঠিক বন্দুকের গুলি।
তার বিস্ফোরণের শব্দ আমাদের কাঁপিয়ে দিল। আমরা সকলেই ফিরে তাকালাম। কে? এমন সময় একটা অট্টহাসির আওয়াজ ভেসে এলো। এবার পালাবেন নাকি এখানেই থাকবেন? সকলেই আড়ষ্ট হয়ে দেখলাম বাড়ির ছোট ছেলে পলাশ দাঁড়িয়ে। ওকে দেখে আর এখন অসুস্থ মনে হচ্ছে না, বেশ ক্রূর দৃষ্টিতে দেখছে সব কিছু। হাতে ধরা শিকার করা দোনলা বন্দুক। ঠাকুরমশাই ফ্যাকাশে চোখে তাকালেন। উনি এগিয়ে আসতে লাগলেন মৃদু পায়ে। অবাক হচ্ছেন বুঝি? আপনি কি ভাবছেন আপনি যেমন চাইবেন তেমনই হবে? ওই অশুভ শক্তিকে আপনি কিছুতেই রুখতে পারবেন না। ওকে আমি চালনা করি। জমিদারবাবু আঁতকে উঠলেন, দাঁড়িয়ে পড়লেন। তুই কি বলছিস পলাশ? মাথা ঠিক আছে তোর? বিজন হরিশ উঠে দাঁড়ালো। ভাই, পলাশ মৃদু হাসল। বজ্রনন্দ তান্ত্রিককে মনে আছে? বজ্রনন্দ তান্ত্রিক কাজ থেকে প্রায় 20 বছর আগের কথা। উনি ছিলেন বজ্র, জমিদার বাড়ির বড় ছেলে, বর্তমান জমিদারের বড় দাদা। হঠাৎ একদিন এক তান্ত্রিকের প্রলোভনে ঘর ছেড়ে বেরিয়ে পড়ে। নিজেও বড় মাপের একজন তান্ত্রিক হবেন বলে ফিরে আসেন 5 বছর পর। জমিদার বাড়িতে আবার তার জায়গা হলো, কিন্তু তার কয়েক সপ্তাহ পর থেকে গ্রামে হতে লাগলো মৃত্যু। হঠাৎ করেই লোকজন উধাও লোকের বাড়িতে পড়ে থাকতো কিছু ছাই, তাতে লেগে থাকতো বিন্দু বিন্দু রক্তের দাগ। বজ্রনন্দ তান্ত্রিক এইসব মহামারী আটকানোর জন্য সাধনা করতে লাগলেন। উনি সবাইকে সাহস দিতে লাগলেন। গ্রামের মৃত্যু বেড়ে যেতে লাগলো। ঠিক সেই সময় গ্রামে এলেন তান্ত্রিক নীলকণ্ঠ। ওনাকে নিয়ে এসেছিলেন গ্রামের একজন লোক। যেই লোকটি কিছুতেই বজ্রতান্ত্রিককে ভরসা করতে পারছিলেন না। নীলকণ্ঠ তান্ত্রিক গ্রামে এসে বুঝতে পারে কোনো বিপদ এখানে ঘাপটি মেরে বসে আছে, আর যেটা ঘটাচ্ছে গ্রামের মধ্যে থাকা কেউ। তারপর উনি অরণ্যের গভীরে এক তান্ত্রিককে গভীর রাতে তপস্যা করতে দেখেন। তাকে অনুসরণ করতে করতে বোঝেন উনি এই গ্রামের মৃত্যুর পিছনে দায়ী। ওনার তপস্যা ছিল অপদেবী মায়া ভৈরবী। তিনি অন্ধকার জগতের অধীশ্বরী। তার গায়ের রং অমাবস্যার মতো কালো, 4 হাতে শোভা পায় রক্তমাখা খড়গ আর ভাঙা আয়না। মায়া ভৈরবীর চোখের দৃষ্টিতে কোনো মমতা নেই, বরং সেখানে এক অনন্ত শূন্যতা খেলা করে। তার গলায় মালায় কোনো মস্তক নয়, বরং অসংখ্য ঝরা চোখের মণি কাঁথা থাকে, যা দিয়ে তিনি ভক্তের প্রতিটি গোপন বাসনা দেখতে পান। মায়া ভৈরবীকে তপস্যায় সন্তুষ্ট করলে পাওয়া যায় সর্বস্ব শক্তিমান হওয়ার আশীর্বাদ, আর সেজন্য চাই 31 মানুষের মৃতদেহ। তান্ত্রিককে উনি ঘেরাও করেন। গ্রামবাসী সকলে মিলে মশাল হাতে সেদিন এই কাজ করেন। তারপর দেখা যায় এই তান্ত্রিক আর কেউ নন, জমিদার বাড়ির বড় পুত্র বজ্রনন্দ। জমিদার বাবু সেদিন বুকে পাথর চেপে মানুষের কথায় সায় দিয়েছিল। ওই খুনিকে তোমরা হত্যা করো। বেঁধে রাখা হয়েছিল বজ্রকে। ও চিৎকার করে বলেছিল, একদিন না একদিন আমি ফিরবো এই অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে। যেই পুরানো মন্দির এখন ভগ্নপ্রায়, সেখানেই তাকে পুড়িয়ে সমাধি দেওয়া হয়েছিল। তারপর তার ভস্য রেখে দেওয়া হয়েছিল মন্দিরের গুপ্তকক্ষে। সেই গুপ্তকক্ষে পৌঁছে গেছিলাম আমি, কারণ বজ্রতান্ত্রিক মৃত্যুর আগেই একটা সম্পূর্ণ পুঁথি রেখে গিয়েছিল। ওনার যদি সাধনা সম্পূর্ণ হওয়ার আগেই কোনোভাবে তার মৃত্যু হয়, তবে যে কেউ তার সাধনা করলে উনি আবার ফিরে আসবে সাধনা সম্পূর্ণ করার জন্য। আর তার শক্তি পাবে সেই ব্যক্তি যে তাকে আবার ফিরিয়ে আনবে। তার সম্পূর্ণ প্রক্রিয়া লেখা আছে সেই পুঁথিতে। ছোটবেলায় কৌতূহল বশে সেটা রেখেছিলাম আমি। তারপর বড় হয়ে সেটাই নিজের
কাজে লাগাই। ঠাকুরমশাই পলাশের দিকে তাকালেন। তুমি আদৌ রক্ষক নাকি ভক্ষক? একজন জমিদার হয় নিজের প্রজাদের রক্ষক, আর আপনি? পলাশবাবু বাঁকা হাসলেন। আমি হব সেই শক্তিমান ব্যক্তি। আমার হাতের মুঠোয় থাকবেন ধনপতি কুবরের শক্তি। আমি বশ করতে পারবো সম্পূর্ণ জগৎকে। আমাকে আটকাতে পারবেন না আপনি। আর একটা বলি চাই, তাহলে 31 নম্বর বলি হবে। এতদিন হওয়ার সমস্ত মৃত্যুর পেছনে ছিলাম আমি। ওই বাড়িগুলোর সামনে যে তলোয়ার আঁকা হতো, সেটা ছিল আমাদের পূর্বপুরুষ বজ্রতান্ত্রিকের ভস্ম, যেটা ওর মন্দিরের ভেতর থেকে আমি উদ্ধার করেছি। আজ আমার শেষ বলি আপনি হবেন। বলেই উনি ঠাকুরমশাইয়ের হাতটা ধরলেন। আমরা তাকে আটকাতে যেতেই সবাই ছিটকে পড়লেন। ঠাকুরমশাইয়ের মধ্যে কিন্তু সেরকম কোনো উত্তেজনা নেই। উনি শান্ত চোখে তাকিয়ে দেখছেন। হুঙ্কার দিলেন পলাশ। আমি আবার দেবী মায়া ভৈরবীকে আহ্বান করব। দেবী আসার পরেই পৌঁছে যাবেন বজ্রনন্দ। আমরা প্রাণপণে চেষ্টা করে এগোতে পারছি না। দমকা বাতাসের লণ্ঠন ও প্রদীপগুলো নিভতে শুরু করেছে। পিছন থেকে কেউ যেন আমাদের প্রবল আক্রোশে টেনে ধরেছে। এগোনোর বল নেই কারোর। দেবীকে আবাহন করার মন্ত্র পড়ছেন পলাশ। ওম হিং অসুরম গহ্বর বাসিনী মায়া ভৈরবী রক্তনয়নী তিমির গর্ভাং জাগৃত ভব মম শত্রু বিনাশায় প্রলয়ং কুরু কুরু সাহা। একটা কালো অবয়ব এসে দাঁড়ালো সামনে। দীর্ঘ তার ছায়া। ঠাকুরমশাই বাঁধা অবস্থায় আছেন একপাশে গাছের গুঁড়ির সাথে। উনি বিস্মিত চোখে দেখছেন এইসব। অন্ধকারে কেমন একটা চাপা হুঙ্কার আসছে। অন্ধকারে তার লম্বা লাল জিভ বোঝা যাচ্ছে। আর ঠিক তখনই সাদা একটা ঝাপসা মূর্তি ভেসে উঠল আধারে। শেষ বলি দে পলাশ, তারপর তুই আর আমি মিলে জগৎ চালাবো। শেষ বলি দে। এবার সেই অপদেবীর আশীর্বাদ বা অশুভ দৃষ্টি লাভের জন্য মন্ত্র পড়তে লাগলেন পলাশ, আর এগিয়ে আসতে লাগলেন তলোয়ার হাতে ঠাকুরমশাইয়ের দিকে। অন্ধকারের আবৃতং জগ মায়া ভৈরবী কপাল ধারিণী দহ দহ মম বৈরিকুলম কৃষ্ণপক্ষের ছায়া স্বরূপিণী নমস্ততে। মন্ত্রের সাথে সাথেই সেই অন্ধকারের দেবী আরো হুঙ্কার দিয়ে উঠলেন। এবার আমার পালা। আমার হাতে থাকা ভস্য নিয়ে মাখিয়ে দিলাম পলাশের গায়ে। যেই ভস্য তার ঘর থেকেই উদ্ধার করা, সেই ব্রজতান্ত্রিকের ভস্য। পলাশ থেমে গেল, কেঁপে উঠল। আকাশ চিরে মেঘ গর্জন করে উঠল। এরপর কয়েক সেকেন্ড বড্ড ভয়ঙ্কর। পলাশ চিৎকার করলেন, এ তুই কি করলি? আমি তোকে শেষ করব। আমি হাসলাম। ঠাকুরমশাইকে কি ভেবেছিস তুই? তুই এতগুলো জায়গায় নিজের উপস্থিতি রেখে আসবি আর উনি টের পাবেন না? তারপরেই তোর ঘরে উনি তল্লাশি চালান, এই পুঁথি আর সমস্ত নিয়ম জেনে ফেলেন। পলাশ আমার দিকে এগিয়ে এলো, কিন্তু ওই লাল জীব ওকে টেনে নিল। মায়া ভৈরবীর শরীরে থাকা মালার সমস্ত চোখও জ্বলে উঠল। একটা আর্ত চিৎকার ভেসে এলো। আমি ঠাকুরমশাইয়ের হাত দুটি খুলে দিলেই উনি যজ্ঞের পবিত্র কাঠ ছুঁড়ে দিলেন ব্রজের ছায়ামূর্তির দিকে। মুহূর্তে আর একটা চিৎকার ভেদ করলো আকাশ বাতাস। সেই কালো ধোঁয়া অদৃশ্য হয়ে গেল বাতাসে, আর তার বিনাশের সাথে সাথে অদৃশ্য হয়ে গেল মায়া ভৈরবীও। ঠাকুরমশাই ওর আসবে না? না, এর সৃষ্টিকর্তা নেই, অর্থাৎ সেও নেই। ধপাস করে পড়ে গেল রক্তহীন পলাশবাবুর দেহ। একটা কান্নার রোল ভেসে উঠল অন্ধকার পরিবেশে। ঠাকুরমশাই নির্জনে এসে বসলেন। আমি তার পাশে দাঁড়ালাম। খারাপ লাগছে? উনি মৃদু হাসলেন। চাঁদের আলোয় তার চোখের কোণে জল চিকচিক করছে। একটা পরিবার একজনকে হারালো, কিন্তু কিছুই করার ছিল না বিভূতি। যার কারণে এতগুলো মৃত্যু হলো,
তার মৃত্যুটা কি অমূলক? আমি উত্তর করলাম না। ভোরের আলো ফুটতে শুরু করেছে, দু একটা পাখি ডাকছে। এই জগৎটা এবার আমাদের ছেড়ে যাওয়ার পালা। অনেক কিছুই শেখা হলো এর মাঝে। আবার দেখা হবে পরের কোনো ঘটনায়।